ছদ্মবেশ নিয়ে বিক্রম দেবকে বোকা বানিয়ে সব সম্পত্তি নিজেদের নামে লিখে নিল বাণী আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাণী সবাইকে বলে, আমার মাথায় একটা প্ল্যান আছে, আর সেখানে সবাইকে একসঙ্গে থাকতে হবে। তখনই পিনাকি বাণীর সঙ্গে হাত মেলায়। তখন ঈশানী বলে, আমি বুঝতে পারি না, তুমি বাণীর সব কথাতে হ্যাঁতে হ্যাঁ কেন মিলাচ্ছ? তখন পিনাকি বলে, না, হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছি না, আমরা একটা পরিবার, তাই সবাই সবার পাশে থাকছি, এটাই হলো আমার কথা। তখন দেখা যাবে এক এক করে সবাই হাত মেলায়। তখনই নয়নতারা সেখানে এসে দাঁড়ায়। ওইদিকে শ্যামলী বলে, আমিও আছি তোমাদের সঙ্গে। তখন এই বলে হাত মেলায়। ওইদিকে নয়নতারা বলে, আমিও তোমাদের সঙ্গে আছি। এই বলে নয়নতারাও সবার সঙ্গে হাত মেলায়। যা দেখে মৌলি প্রচন্ড রেগে যায়। তখনই নয়নতারা মনে মনে বলে, এই বাড়ি বাঁচাতে আমি সবকিছু করতে পারি, অন্য কারো হাতে এই বাড়ি সম্পত্তি চলে যাক সেটা আমি কিছুতেই চাই না, সেই জন্যই আমি সবার পাশে আছি। তখনই অনিরুদ্ধ বাণীকে বলে, আচ্ছা বাণী, এইভাবে ঠাম্মির আমাদের পাশে এসে দাঁড়ানোটা ঠিক মনে হচ্ছে না। তখন বাণী বলে, আমারও ঠিক মনে হচ্ছে না। ওইদিকে মৌলি নয়নতারাকে বলে, গ্র্যান্ড মামি, তুমি কিনা বাণী ও অনিরুদ্ধর সঙ্গে হাত মেলালে? তখনই নয়নতারা বলে, হ্যাঁ আমি হাত মিলিয়েছি। তখন মৌলি বলে, এরকমটা তুমি করতে পারো না, তুমি কেন এরকমটা করলে? তখনই নয়নতারা ঠাসিয়ে মৌলিকে একটা চড় মারে আর বলে, শোনো দিদিভাই, এতদিন আমি ভেবেছিলাম যে আমার রক্তই এই বাড়ি সম্পত্তি সবকিছুর মালিক হবে, কিন্তু না, আমি পরক্ষণে যা দেখলাম, তুমি স্বার্থপর, তুমি নিজের কথাই নিজে ভেবে সবাইকে পথে বসিয়ে দিয়েছো। আজকে বাণী ও অনিরুদ্ধের পাশে আমি দাঁড়াইনি, আমি এই বাড়ির পাশে দাঁড়িয়েছি। এখন থেকে না, আমি একটা কথা ঠিক ভেবে নিয়েছি, আমি আমার কথা ভাববো আর একজনের কথা ভাববো, না হলে আমি আর কারো কথা ভাববো না। তখন মৌলি বলে, কার কথা জ্ঞানমমি? তখনই নয়নতারা বলে, আমি তো আমার কথা ভাববোই, আর ভাববো আমার ছেলে নকুলের কথা। তার তো কোনো দোষ নেই, সে তো সরল, তোমার মতো স্বার্থপর নয়, আর তারও আরেকটা সন্তান আছে, আমি তার কথা ভাববো। সেও না তোমার মতো স্বার্থপর নয়, তুমি হলে স্বার্থপর, সেই জন্য তোমার সঙ্গে আমি নেই, তোমার সঙ্গে আমি থাকবোও না, আমি ওদের সঙ্গে আছি, বুঝতে পেরেছো? তখন এই কথা বলি সেখান থেকে নয়নতারা চলে যায়। তখন তো মৌলি প্রচন্ড রেগে যায় আর বলে, না, এটা হতে পারে না, কিছুতেই এটা হতে পারে না, আমি তো এটা হতে দেবো না। গ্র্যান্ড মামি কিনা পাল্টি খেলো, না না, এটা হতেই পারে না, এই ভেবে প্রচন্ড রাগ করে। অন্যদিকে বাণী ছদ্মবেশ নিতে থাকে। তখন তানিয়া বলে, মা, তুমি কোথায় যাবে? তখনই বাণী বলে, আমরা একটা কম্পিটিশনে যাব। তখন তানিয়া বলে, তোমরা কম্পিটিশন জিতে আসবে তো বলো? তখন তো অনিরুদ্ধ বাণীকে দেখে চমকে যায় আর বলে, বাণী, তুমি তো দেখছি রেডিও হয়ে গেছো। তখন বাণী বলে, হ্যাঁ, আপনাদের সবাইকেও রেডি হতে হবে, সবার পোশাক আছে, এখানে দেখুন তো, আমাকে চেনা যাচ্ছে না তো ঘুমটা দিলে? তখন অনিরুদ্ধ বলে, না, চেনাই যাচ্ছে না, কিন্তু বাণী, এখন কিন্তু এই কাজে খুব রিস্ক আছে। তখন বাণী বলে, এত কথা চিন্তা করবেন না তো, একসঙ্গে থাকতে গেলে এতটুকু তো রিস্ক আমাদের নিতেই হবে। তখনই তানিয়া বলে, আচ্ছা মা, আমাদের ভাই কবে আসবে? তখন অনিরুদ্ধ বলে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তখনই হঠাৎ করেই বাণীর পেটে ব্যথা হয়। তখন তানিয়া দৌড়ে এসে জল নিয়ে আসে আর বলে, মা, জল খাও, ভাইয়ের জল তেষ্টা পেয়েছে তো। তখন বাণী বলে, দেখেছেন মিস্টার চ্যাটার্জি, আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে। তখন তানিয়া ক্যালেন্ডার দেখতে ছুটে যায় যে আর কতদিন আছে ওর ভাইয়ের আসতে। তখন অনিরুদ্ধ বলে, মেয়েটা তো ক্যালেন্ডার দেখতে দেখতে মাথা খারাপ করে দেবে। ওইদিকে বাণী বলে, আমাদের সন্তানও আমাদের অল দ্য বেস্ট বলেছে। তারপরেই অন্যদিকে দেখা যাবে কুয়াশার মন খারাপ। তখনই বিদ্যুৎ বলে, আচ্ছা কুয়াশা, মন খারাপ করছো কেন? ওই বাড়ির শেয়ার তো তুমি চেয়ে নিতেই পারো। তখন কুয়াশা বলে, গিয়েছিলাম তো শেয়ার চাইতে, কিন্তু কি হলো, এবার চাকরিটা থাকে নাকি কে জানে। তখন বিদ্যুৎ বলে, তোমার চাকরিটা বেশি দিন থাকবেও না, সেটা আমি আগেই জানতাম। তখন কুয়াশা বলে, মানে? তখন বিদ্যুৎ বলে, ওই বাণী আর অনিরুদ্ধ কোনোদিনও এই বিক্রমকে টিকতে দেবে না, বুঝতে পেরেছো? তার থেকে আমাদের ট্রাম্প কার্ড হলোই তানিয়া। তখনই কুয়াশা বলে, তানিয়া কি করে? বাণী তো ওই বাড়ির মেয়েও নয়। তখন বিদ্যুৎ মনে মনে বলে, বাণী যে ওই বাড়ির মেয়ে সেটা তো আর আমি এখন বলতে পারছি না। তখনই বিদ্যুৎ বলে, শোনো, কোনোভাবে যদি আমরা এটা প্রমাণ করে দিতে পারি যে বাণী রায়বাড়ির মেয়ে, তাহলে তানিয়া তো সব সম্পত্তি হবেই। তখনই কুয়াশা বলে, শোনো, এটা না সম্ভব নয়, কারণ বাণী তো আর এবারে মেয়ে নয়, ডিএনএ টেস্টের রিপোর্টও তো ভুল এসেছিল। তখনই বিদ্যুৎ মনে মনে বলে, ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখিয়ে দিলে তো সব প্রমাণ হয়ে যায়, কিন্তু সেটা দেখাতেও তো পারবো না। ওইদিকে কুয়াশা বলে, জানো তো, ওই বিক্রম দেব, তাকে আমি তানিয়ার ব্যাপারে কিছু বলতে শুনেছিলাম, কিন্তু ভালো করে শুনতে পারিনি। তখন বিদ্যুৎ বলে, তানিয়ার ব্যাপারে ওই বিক্রম দেব কি বলতে চেয়েছিল?
সেটা আমাকে জানতে হবে। সব সময় ওই বিক্রম দেবের উপর নজর রাখো। ও যেন আমার তানিয়া সোনার দিকে একদম নজর না দেয়। তখন বিদ্যুৎ মনে মনে বলে, তানিয়া হলো আমার সন্তান, ট্রাম্প হলে আমার হবে, অন্য কারো নয়। অন্যদিকে বিক্রম দেব তানিয়ার কাছে আসে আর মনে মনে ভাবে যে তানিয়ার অনিরুদ্ধ দুর্বল জায়গা হলো তানিয়া। তারপরে তানিয়াকে এসে কোলে নিতে চাইলে তানিয়া বলে, আমাকে নামাও, আমার মা বলেছে দুষ্ট লোকদের সঙ্গে কথা বলতে না। তখনই বিক্রমদেব মনে মনে বলে, যেমন এই বাণী ধুরন্ত তেমন ওর মেয়ে। তারপরে বিক্রমদেব বসে বসে তানিয়ার সঙ্গে কথা বলতে থাকে। তখনই সেখানে সাথী চলে আসে আর এসে বলে, তানিয়া শোনা, যাও তুমি ঘরে যাও, তুমি এখানে কি করছো? তারপরে তানিয়াকে ঘরে পাঠিয়ে দিয়েই সাথী সেখান থেকে চলে যেতে লাগলে বিক্রম হুইল চেয়ারটা টেনে ধরে। তখন সাথী বলে, এটা কোন অসভ্যতা, তুমি ধরলে কেন, কি করছো তুমি? তখন বিক্রম দেব বলে, সাথী তুমি আমার উপর এখনো রেগে আছো তাই তো? তুমি বুঝতে পারছো না তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, সেই জন্যই তো তোমাদেরকে আমি এই বাড়ি থেকে বের করে দিইনি, এই বাড়িতে থাকতে দিয়েছি তোমার জন্য। এখন আমার খুব কষ্ট হয়, দেখো তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু তুমি আমাকে বিয়ে না করে ওই তাপসকে বেছে নিলে, তাপসকে বিয়ে করলে। এখন আমাদের জীবনটা কত সুন্দর হতো বলো তো, আমার জীবনটাকে তুমি শেষ করে দিলে। এখন দেখো তোমার অবস্থা। তখন সাথী বলে, ভাগ্যিস তোমার আসল রূপটা আমি আগেই ধরতে পেরেছিলাম, না হলে তো তোমার জন্য সারাটা জীবন আমার শেষ হয়ে যেত। এখন তোমার সঙ্গে আমাকে সংসার করতে হতো। ভাগ্যিস আমি আগেই জেনে বেঁচে গিয়েছিলাম। তোমার মতো মানুষকে না দেখলে আমার ঘেন্না করে। তুমি না একদম আমার পাশে আসার চেষ্টা করবে না। তোমার মতো মানুষের বন্ধু আমি হতে চাই না। এই বলে সেখান থেকে চলে যায় সাথী। তখন বিক্রমদেব বলে, এখনো তোমার রাগ একই রকম রয়ে গেল। অন্যদিকে বিক্রমদেবের অফিসে দেখা করতে আসে বাণী, অনিরুদ্ধ আর পিনাক্ষী ছদ্মবেশ নিয়ে। তখন রিসেপশনে নাম বললেই তখন বিক্রমদেব ভিতরে যেতে বলে ওদের। ওইদিকে বিক্রমদেব আগে থেকে ওদের জন্য অপেক্ষা করছিল আর বলে, আসুন আসুন মিস্টার বাজুরি, আপনাদের জন্য তো অপেক্ষা করছিলাম। আমি তো আপনাদের কথা অনেক শুনেছি, আপনারা নাকি রায় অ্যান্ড চ্যাটার্জি কোম্পানিতে অনেক ইনভেস্ট করেছেন, কি করেছেন তো? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ করেছি একটু একটু। তখনই বিক্রমদেব বলে, আচ্ছা আপনাকে না খুব চেনা চেনা মনে হচ্ছে, মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি আমি। তখন কিছু একটা বলে অনিরুদ্ধ কথাটা কাটিয়ে দেয় আর বলে, হ্যাঁ দেখতে তো পারিনি, কোনো না কোনো জায়গায় তো অবশ্যই দেখা হয়েছে তাই না? তখন বিক্রমদেব বাণীকে দেখে বলে, ম্যাডাম আপনাকেও না আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, মনে হচ্ছে যেন আজকে সকালেই আপনার সঙ্গে আমার দেখা হলো, কথা হলো। তখন বাণী বলে, না না, আমি তো আজকে সকালে এখানে এলাম, আপনার আমার সঙ্গে দেখা হবে কি করে? তখন অনিরুদ্ধ বলে, ও আমার স্ত্রী, ওয়াইফ, ও না আমার জন্য খুব লাকি, সেই জন্য ওকে নিয়ে এসেছি। আসলে আপনারা নাকি রায় ম্যানশন বিক্রি করতে চান, সেজন্য আমরা কিনতে এসেছি, কিন্তু আমাদের কিন্তু সব কালো টাকা, বুঝে নেবেন। তখন বিক্রমদেব বলে, চিন্তা করবেন না, সব কালো টাকা সাদা করাই তো আমার কাজ, আপনাদের ভাবতে হবে না। তখনই দেখা যাবে পিনাক্ষী টাকার বস্তাটা খুলেই বিক্রমদেবকে টাকা দেখায়। ওইদিকে বাণী অনিরুদ্ধকে বলে, টাকাগুলো যে নকল ধরে ফেলবে না তো? তখনই অনিরুদ্ধ বলে, না না। তখন বিক্রমদেব বলে, নকল? কি নকল? তখন বাণী কোনো মতে কথাটাকে কাটিয়ে নেয় আর বলে, না না। তারপরেই অনেক ইংরেজিতে কথা বলে বাণী, যা দেখে অনিরুদ্ধ অবাক হয়ে বাণীর দিকে তাকিয়ে থাকে। তারপর অনিরুদ্ধ বলে, শুনুন, আপনার জন্য এখন রয়মনসিং বিক্রি করে দেওয়াই ভালো, আর আমরা ওই বাড়িটা কিনতে চাই। ওইদিকে বিক্রমদেবের দিকে অনিরুদ্ধ হাত বাড়িয়ে দিলে বিক্রমদেব বলে, না আমাকে একটু ভাবতে হবে। ওইদিকে মীনাক্ষী বলে, ভাববেন আর কি করে, কারণ আপনার নামে নাকি চিটিং মামলাও আছে। তখন দেখা যাবে বিক্রমদেব বলে, কে বলেছে আপনাদের? তারপর বাণী বলে, দেখুন ওই ম্যানশনটা আমরা কিনতে চাই, আর আপনি যদি বিক্রি করে দেন আমাদের, তাহলে তো আর আপনার কোনো ঝামেলাই থাকবে না। তখন বিক্রমদেব বলে, শুনুন, আমাদের না, আমার কারো প্রতি ভয় নেই, আমি কাউকে ভয় পাই না। তখনই পিনাক্ষীর দাড়িটা খুলে গেলে, মুছটা খুলে গেলে বিক্রমদেব দেখতে যায়, কিন্তু ততক্ষণেই ঠিক করে নেয় পিনাক্ষী। তারপর বাণী বলে, তাহলে ডিলটা আপনি করছেন তো? ওইদিকে বিক্রমদেব বলে, হ্যাঁ ডিল আপনাদের সঙ্গেই করব। তখন ওর লোককে বলে, এই টাকাগুলো আর যত টাকা আছে নিয়ে যাও ভিতরে। তারপরে সব টাকা নিয়ে এইদিকে বিক্রমদেব দলিল তুলে দেয় বাণীর হাতে আর বলে, আপনি নাকি ওনার জন্য খুব লাকি, তাই আপনার হাতেই আমি দলিলটা তুলে দিতে চাই। তখন তো বাণী দলিলটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। তারপরে বিক্রমদেব বলে, ব্যাস আপনাদের সঙ্গে ডিল ফাইনাল। তারপরে সেখান থেকে অনিরুদ্ধ বাণী বেরিয়ে আসে আর অনিরুদ্ধ বাণী তো খুশিতে নাচতে থাকে। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি এখনো কিন্তু কাজ অনেক বাকি রয়েছে। তারপরেই অনিরুদ্ধ মাধুরাকে ফোন করে আর বলে, মাধুরা আমরা আসল দলিলপত্র সব পেয়ে গেছি। তখন তো মাধুরা বলে, আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দাও। ওইদিকে কুয়াশা গিয়ে বিদ্যুৎকে বলে, দুধ
রায়মন সেন বিক্রি করে দিয়েছে। তখন বিদ্যুৎ বলে, কি বলছো তুমি? রায়মন সেন বিক্রি করে দিয়েছে মানে? তখন কুয়াশা বলে, কত ভেবেছিলাম সেখান থেকে আমি একটু শেয়ার নিয়ে ওই বাড়িতে আরাম করব, কিন্তু তা তো কিছু হলোই না। তখন বিদ্যুৎ বলে, কি বলছো তুমি? তখন কুয়াশা বলে, হ্যাঁ, রায়মন সেন বিক্রি করে দিয়েছে আর আমার চাকরিটাও তো গেল। তখন দেখা যাবে সাথীকে এসে অনিরুদ্ধ বাণী সবটা বললে সাথী খুশি হয়ে যায়। তারপরে সেখানে মাধুরা আসে আর এসেই বলে, বাণী, অনিরুদ্ধ, এই কাগজপত্রগুলো তোমাদের জন্য। তখনই বাণী অনিরুদ্ধ বলে, এগুলোর মধ্যে কি আছে? তখন মধুরা বলে, আসলে এখানে যা কাগজপত্র আছে সব নকল। ওই বিক্রম দেব সবকিছু আগেই ধরে ফেলেছিল। সবকিছু হয়তোবা উনি আগেই জানতো। তখনই বাণী অনিরুদ্ধ বলে, তার মানে উনি আগেই সবটা জানতো যে আমরা ওখানে যাব? তখন মধুরা বলে, হ্যাঁ, উনি অত্যন্ত চালাক একজন মানুষ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।